বন্ধুরা, কিছু কিছু সিনেমা এমন হয়, দেখতে খুব সাধারণ মনে হলেও ভেতরে এমন একটা অনুভূতি জাগিয়ে তোলে, যেন কেউ আমাদের জীবনের কাটানো কিছু মুহূর্ত খুব সুন্দরভাবে বড়পর্দায় তুলে ধরেছে। এই সিনেমার রেটিং ৮.৮/10 এবং এটিকে দক্ষিণ ভারতের এক অসাধারণ মাস্টারপিস হিসেবে ধরা হয়, যেখানে বিজয় সেতুপতি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই সিনেমার এক্সপ্লানেশন। তবে তার আগে আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরু হয় একটি পর্যটন স্থানে, যেখানে একটি কুণ্ড রয়েছে। তার সিঁড়িতে দাঁড়িয়ে এক পুরোহিত ভগবান শিবের মন্ত্র জপ করছেন। রামচন্দ্রন ওরফে রাম একজন ট্রাভেল ফটোগ্রাফার। সে সেখানে তার ছাত্রদের ফটোগ্রাফি শেখাচ্ছিল। রাম ছাত্রদের বলে যে শুধু ফটোগ্রাফিতেই সময়কে থামিয়ে রাখার ক্ষমতা আছে। যে মুহূর্তে তুমি ছবি তুলবে, সেই মুহূর্তটাই ছবির মধ্যে বন্দী হয়ে যাবে। সে আরও বলে, একটা কথা সবসময় মনে রেখো, কাউকে ইমপ্রেস করার জন্য কখনো ছবি তুলবে না, ছবি তখনই তুলবে যখন সেটা তোমার নিজের ভালো লাগে। এরপর সেই রাতেই রাম তার এক ছাত্রীকে নিয়ে নিজের গ্রাম তাঞ্জাভুরের উদ্দেশ্যে রওনা দেয়। ছাত্রীকে সঙ্গে নেওয়ার কারণ ছিল, পুরো গ্রুপের মধ্যে একমাত্র সেই গাড়ি চালাতে জানত। পরদিন সকালে তারা গ্রামে পৌঁছায় এবং রাম খুব আনন্দের সঙ্গে তার ছাত্রীকে গ্রামের একটা জায়গার কথা বলতে থাকে। তাঞ্জাভুর দিয়ে যাওয়ার সময় রাম ছাত্রীকে বলে যেন সে কোথাও না থামে, কারণ কেউ দেখে ফেললে কথা বলতে দেরি হয়ে যাবে। এরপর সে অবশেষে নিজের স্কুলের সামনে গিয়ে দাঁড়ায়। রাম তার ছাত্রীকে জিজ্ঞেস করে সে কি দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ওয়াচম্যানের সামনে এসে হঠাৎ থামাতে পারবে কিনা। ছাত্রী রাজি হয় এবং ঠিক সেটাই করে। ওয়াচম্যান ভয় পেয়ে যায় এবং তাদের গাড়ি থেকে নামতে বলে। ঠিক তখনই রাম গাড়ি থেকে নেমে বলে, গুড মর্নিং অফিসার, আমার নাম রামচন্দ্রন, ক্লাস 10C। এটা শুনে ওয়াচম্যান খুব খুশি হয়ে যায় এবং বলে, আরে ছোটু, তুমি এত বড় হয়ে গেছ, তোমাকে দেখে খুব ভালো লাগছে। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে। রাম বলে, আপনি আমাকে আপনি বলে ডাকবেন না, আমি আপনার ছোটু, আপনার থেকে ছোট। এরপর সে স্কুলের ভেতরে ঢোকার অনুমতি নেয় এবং ভিতরে ঢুকে নিজের শৈশবের স্মৃতিতে হারিয়ে যায়। তার চোখের সামনে স্কুল জীবনের দিনগুলো ভেসে ওঠে। সে এদিক ওদিক তাকায়, কল থেকে জল পান করে, ব্ল্যাকবোর্ডের নিচে রাখা চকের গুঁড়ো ছুঁয়ে দেখে, সিঁড়ি বেয়ে ক্লাসরুমে ওঠে এবং সেখানে বসে পুরনো দিনের কথা ভাবতে থাকে। এই সময় হঠাৎ ওয়াচম্যান কাকা সেখানে আসে। সে বলে, আরে ছোটু, তোমার সঙ্গে পড়া বাকি ছেলেগুলো এখন কোথায়? তুমি কি এখনও তাদের সঙ্গে যোগাযোগ রাখো? রাম কিছু না বলে তার বন্ধু মুরারিকে ফোন করে ওয়াচম্যানের হাতে দেয়। মুরারি ওয়াচম্যানের সঙ্গে কথা বলে খুব খুশি হয়। সবাই সেই দিনগুলোর কথা মনে করে, যখন তারা ওয়াচম্যানকে দুষ্টুমি করে বিরক্ত করত। এরপর রামের মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে, সবাই এখন কাজে এত ব্যস্ত, কিন্তু আজ আমি যেভাবে অনুভব করছি, যদি সবাই সেই অনুভূতিটা পায়, তাহলে তাদের সব স্ট্রেস দূর হয়ে যাবে। তাই সে সব বন্ধুদের একসঙ্গে দেখা করার জন্য ডাকে। অবশেষে সবাই মিলে ৯৬ নামে একটি গ্রুপ তৈরি করে, কারণ তারা স্কুল শেষ করেছিল ১৯৯৬ সালে। গ্রুপ বানানোর পর সবাই একে অপরকে মেসেজ করে এবং এক জায়গায় মিলিত হওয়ার পরিকল্পনা করে। তারা একটি রিইউনিয়ন পার্টির আয়োজন করে, যেখানে সব হাই স্কুলের বন্ধুরা উপস্থিত হয়। এই রিইউনিয়নে রামের বন্ধু মুরালি, সুভাষিনী আর সতীশের সঙ্গেও তার দেখা হয়। পার্টিতে সবাই খুব মজা করে, হাসিঠাট্টা করে এবং নিজেদের পরিবার নিয়ে আসে ও একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এর মধ্যে সবাই রামের জন্য অপেক্ষা করছিল, কারণ সে তখনও পৌঁছায়নি। সুভাষিনী রামকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করত, তাই সে খুব অধীর আগ্রহে তার অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই হঠাৎ রাম সেখানে এসে পৌঁছায়, আর এতক্ষণ সাধারণভাবে চলা মিটিংয়ে হঠাৎ করে প্রাণ ফিরে আসে। এরপর সবাই তাদের স্কুল জীবনের স্মৃতিগুলো মনে করতে থাকে। মুরালি, রাম, সুভাষিনী আর সতীশ একসঙ্গে বসে গল্প করতে থাকে। তখন কথার মাঝেই সুভাষিনী মুরালিকে জিজ্ঞেস করে, সবাই তো এসে গেছে না, চলো এবার খাওয়া শুরু করি। তখন মুরালি বলে, না, এখনও ৪ জনের আসা বাকি। ৩ জন কোথাও না কোথাও রাস্তায় আছে, আর চতুর্থ জনের তো কোনো খবরই নেই। সুভাষিনী বলে, এই ৩ জনকে ঘুরতেই দাও, কিন্তু এই চতুর্থ জনটাকে?
একথা শুনে মুরালি হঠাৎ রামের দিকে ইশারা করে সুভাষিনীকে চুপ থাকতে বলে। সুভাষিনী বলে, বানরের মতো ইশারা কেন করছ? পরিষ্কার করে বলো, কার কথা বলছ? রাম লক্ষ্য করে যে মুরালি কিছু বলতে ইতস্তত করছে। রাম নিজেও বুঝে যায় মুরালি কার কথা বলছে, কিন্তু সুভাষিনীর বারবার জিজ্ঞেস করার কারণে রাম বলে দিচ্ছ না কেন, কার কথা বলছ? শেষ পর্যন্ত মুরালি বলে, জানকীর কথা। এই কথা শুনতেই হঠাৎ রামের হৃদয় যেন থেমে যায়। এরপরেই সিনেমা ফ্ল্যাশব্যাকে চলে যায়। বন্ধুরা, এই সিনেমাটা মন দিয়ে দেখবে, কারণ এর এক একটা দৃশ্য তোমার জীবনের সঙ্গে অবশ্যই মিল খুঁজে পাবে। এখন আমরা ফ্ল্যাশব্যাকে পৌঁছে যাই তাদের হাই স্কুল জীবনে। জানকী, যাকে সবাই জানু বলে ডাকত, ক্লাসে দাঁড়িয়ে যমুনার ঘাট নামের একটি কবিতা আবৃত্তি করছিল। পুরো ক্লাস খুব মন দিয়ে সেই কবিতা শুনছিল। কিন্তু রামের কাছে কবিতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল জানু নিজেই। আর এমনটা নয় যে শুধু রামই তার জন্য অনুভূতি পোষণ করত। ছোটবেলা থেকে স্কুল জীবন পর্যন্ত জানু রামকে যাই বলত, রাম সবই করে দিত। যখন রাম নিজের খারাপ নম্বর নিয়ে দুশ্চিন্তায় থাকত, জানু শুধু জিজ্ঞেস করত, কি হয়েছে? এই একটুকু প্রশ্নই রামকে তার নম্বরের কথা ভুলিয়ে দিত। জানুর পরিবার ছিল শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত, তাই তারও গান গাওয়ার খুব শখ ছিল। সে অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে হয় গান নিয়ে কথা বলত, নয়তো পড়াশোনা নিয়ে। আর রাম বাড়িতে বসে ঠিক সেই গানগুলোই শুনত যেগুলো জানু স্কুলে গাইত। রাম যখন মন্দিরে যেত, তখন ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করত, জানুকে যেন কখনো তার চোখের আড়াল না করা হয়। একদিন জানু স্কুলে আসে না। এতে রামের মন একেবারেই বসে না। সে ক্লাস থেকে বেরিয়ে গেটের কাছে বসে পড়ে। ওয়াচম্যান জিজ্ঞেস করে, কি হয়েছে ছোটু, মুখ এমন ঝুলে আছে কেন? তখন রাম একেবারে নিষ্পাপভাবে বলে, আজ জানু স্কুলে আসেনি। এটা শুনে ওয়াচম্যান হেসে ফেলে, কারণ তার কাছে এটা খুবই সাধারণ ব্যাপার ছিল। টিনেজ বয়সে ছাত্রছাত্রীরা প্রায়ই এমন করে। কয়েকদিন ধরে জানু স্কুলে না আসায় রাম খুব অস্থির হয়ে পড়ে। সে সুভাষিনীর কাছে জানতে চায়, কিন্তু সুভাষিনীও কিছু জানত না। রাম যত বেশি চিন্তিত হতে থাকে, সুভাষিনীরও ততই খারাপ লাগতে থাকে। তাই সে কোনোভাবে জানুর বাড়ির ঠিকানা জোগাড় করে। এরপর দুজনে মিলে তার বাড়ি খুঁজতে বের হয়, কিন্তু তারা জানুর বাড়ি খুঁজে পায় না। কিছুদিন এভাবেই চলতে থাকে। রামের পড়াশোনায় একেবারেই মন বসে না। শুধু পড়াশোনাই নয়, বাড়ির কোনো কাজেও তার আগ্রহ থাকে না। এর মধ্যেই একদিন সে চুপচাপ ক্লাসে বসেছিল, হঠাৎ জানু আরেকটি মেয়ের সঙ্গে ক্লাসে ঢোকে। জানা যায় সে কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। সবাই একে একে তার শরীরের খোঁজ নিতে থাকে। রামও সঙ্গে সঙ্গে নিজের সিট থেকে উঠে এগিয়ে যায়, কিন্তু কি কারণে যেন পরের মুহূর্তেই থেমে যায়। তার মন বারবার তাকে বলছিল, জানুর কাছে গিয়ে তার শরীরের কথা জিজ্ঞেস করা উচিত। কিন্তু সে সেই সাহসটা আর করে উঠতে পারে না। সে শুধু বসে বসে পিছন থেকে জানুর দিকেই তাকিয়ে থাকতে থাকে। হঠাৎ করে জানু পিছন ফিরে তার দিকে তাকায়, যেন তাকে বলতে চায়, চিন্তা করো না, আমি ঠিক আছি। কিন্তু সেদিন থেকেই রামের মধ্যে যেন কিছু একটা বদলে যায়। আসলে অন্যান্য ছেলেদের মতোই নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে গিয়ে সে শুরুতে এক অদ্ভুত লজ্জা অনুভব করে। অনেকবার সে কথা বলতে চায়, কিন্তু বলতে পারে না। এই লজ্জার কারণেই সে ধীরে ধীরে জানুর সঙ্গে কথাবার্তাও কমিয়ে দেয়। জানু অনেক চেষ্টা করে যাতে রাম তার মনের কথা বলে, কিন্তু সে পারে না। এর মধ্যেই যখনই জানু ক্লাসে গান গাইত, রাম অন্য ছেলেদের দিয়ে তাকে যমুনা গানটা গাইতে অনুরোধ করাত। কিন্তু জানু সেটা করত না, কারণ সে চাইত রাম নিজে মুখে তাকে বলুক, তবেই সে গান গাইবে। একদিন জানুর জন্মদিনে সুভাষিনী, মুরালি আর সতীশ রামকে ধরে ফেলে, আর জানুও তার সামনে দাঁড়িয়ে থাকে। সবাই খুব চেষ্টা করে, কিন্তু রাম শুধু তাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারে, এর বাইরে আর কিছুই বলতে পারে না। তার অবস্থা দেখে সুভাষিনী তার শ্বাস-প্রশ্বাস দেখার জন্য হাত রাখে রামের বুকে। তার হৃদস্পন্দন খুব দ্রুত হচ্ছিল। জানু জিজ্ঞেস করে, কি হয়েছে? বলতে বলতে সেও ভাবে, হয়তো রামের শরীরটা ভালো নেই। তাই সেও হাত রেখে তার হৃদস্পন্দন পরীক্ষা করে। আর ঠিক তখনই জানুর হাত ছোঁয়া মাত্রই রাম হঠাৎ অজ্ঞান হয়ে যায়। সবাই বুঝে যায় কেন রামের সঙ্গে এমন হচ্ছে,
কারণ সে নিজের মনের কথা চেপে রেখেছে। সেদিন থেকেই শুধু রাম আর জানুই নয়, সবাই জানত যে তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু রাম এখনও তাকে কিছু বলেনি। এই সবের মধ্যেই একদিন জানু রামের সঙ্গে কথা বলে। সে বলে, যা কিছু হচ্ছে সেটা ঠিক নয়, কিন্তু এই সবের মাঝেও যেন পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া ভুলে না যায়। এরপর পরীক্ষাগুলো শেষ হয়। পরীক্ষার পর আজ ছিল সবার একসঙ্গে শেষ দেখা। পরের ক্লাসে ওঠার আগে সবাইকে কয়েক মাস অপেক্ষা করতে হতো, আর এই সময়টাই রামের কাছে সবচেয়ে কঠিন ছিল। দুজন একসঙ্গে কিছুটা পথ হাঁটে। জানু চেষ্টা করে আজ যেন রাম তাকে কিছু বলে, কিন্তু যখন সে কিছুই বলে না, তখন জানু বলে, আমার এখন যাওয়া উচিত। লজ্জার কারণে রাম চুপ করে থাকে, শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। এটা দেখেই জানু নিজের পথে চলে যায়, আর রামও আবেগে ভেসে নিজের পথে হাঁটতে থাকে। ঠিক তখনই সে দেখে জানু পিছন ফিরে আবার তার কাছে আসে। সে রামের শার্টে কলমের কালি ঢেলে দিয়ে বলে, এটা তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। আমাকে ভুলে যেজো না। এই কথা শুনে রাম খুব খুশি হয়ে যায় এবং বলে, আমি তোমাকে কিভাবে ভুলতে পারি। এরপর দুজনই একে অপরের কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে রওনা দেয়। তারা সেই দিনের কথা ভাবতে থাকে, যেদিন খুব শিগগিরই কলেজে তারা আবার একে অপরের সঙ্গে দেখা করবে। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। বর্তমানে দেখা যায় পার্টিতে তখন রাত হয়ে গেছে। সুভাষিনী মুরালিকে জিজ্ঞেস করে, জানু কি আসবে? মুরালি বলে, 1 সপ্তাহ ধরে আমি ওকে মেসেজ করছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। আজ সকালে শুধু একটা মেসেজ এসেছে, আমি আসছি। এখন জানি না সে আসবে কিনা। এই মুহূর্তে সে সিঙ্গাপুরে সেটেলড, তাই আসতে সময় তো লাগবেই। রামও জানত যে জানু পার্টিতে আসছে, তাই সে চুপচাপ একটা বেলুন হাতে নিয়ে মিকি মাউসের পেছনে গিয়ে দাঁড়ায়। জানুর জন্য তার লজ্জা আজও একটুও কমেনি, একদম আগের মতোই আছে। তাকে এভাবে লুকোতে দেখে সুভাষিনী মুরালিকে বলে, দেখো ওকে, আজও ও ঠিক আগের মতোই আচরণ করছে। যেন ক্লাসে থাকার সময়ের মতো, ওকে গিয়ে কেউ একটু বুঝিয়ে দিক। সতীশ তাকে আসার ইশারা করে, কিন্তু রাম বলে দেয়, আমি এখানেই ঠিক আছি, একটু পরে আসছি। এই সময় আমরা দেখি, হঠাৎ করেই সেখানে জানুর প্রবেশ হয়। সবাই একসঙ্গে তাকে স্বাগত জানায়। এত বছর পরে সবাই তাকে প্রথমবার দেখছিল। সুভাষিনী তাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে, আর এত বছর পর একে অপরকে দেখে দুজনই খুব খুশি হয়। অন্যদিকে রাম তখনও লুকিয়েই থাকে। অন্যদের কণ্ঠস্বর শুনে সে বুঝে যায় জানু এসে গেছে, কিন্তু তবুও সে বাইরে বেরিয়ে আসে না। জানুও সেখানে রামকে খুঁজতে থাকে। তারও আশা ছিল রাম নিশ্চয়ই এসেছে, তাই সে তার সঙ্গে দেখা করতে পারবে। কথার মাঝেই সুভাষিনী ইশারায় সতীশকে বলে রামকে ডেকে আনতে। এটা দেখে সতীশ তাকে ডাকতে যায়, কিন্তু রাম আবারও বলে দেয়, তুমি যাও, আমি একটু পরেই আসছি। আসলে ছোটবেলার সেই লজ্জা এখনও তার ভেতরে ছিল। এখন তার মনে হচ্ছিল, এমন অদ্ভুত বেশে নিজেকে দেখালে জানুর কাছেও সে অদ্ভুত লাগবে, তাই সে বাইরে আসে না। সতীশ ফিরে গিয়ে জানায় যে রাম আসছে না। তখন জানু জিজ্ঞেস করে, কার কথা বলছ? সুভাষিনী নিজেকে আটকাতে না পেরে বলে ফেলে, রামও এসেছে, কিন্তু জানি না কেন সে বাইরে আসছে না, কোথাও লুকিয়ে আছে। রামের নাম শুনে জানুও চমকে যায়, সে সত্যিই এখানে এসেছে জেনে। তাই সে নিজেই উঠে তাকে ডাকতে যায়। এই সময় রামের কাছে পৌঁছনোর আগের ঘটনাগুলো ফ্ল্যাশব্যাকে চলে যায়। স্কুলের ছুটি শেষ হয়ে গিয়েছিল। প্রথম দিন সব ছাত্রছাত্রী ক্লাসে আসে। জানুর চোখ রামকে খুঁজছিল, কিন্তু সে সেদিন ক্লাসে ছিল না। এরপর তারা অন্য সেকশনেও খোঁজ নেয়, সেখানেও তাকে পাওয়া যায় না। তখন সবাই একসঙ্গে প্রিন্সিপালের কাছে যায়। তিনি বলেন, রামচন্দ্রন তার টিসি নিয়ে নিয়েছে। মানে সে আর এই স্কুলে পড়ছে না, হয়তো অন্য কোনো স্কুলে ভর্তি হয়েছে। এই কথা শুনে জানু আর বাকি সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। তাই সন্ধ্যায় সতীশ আর মুরালি রামের বাড়িতে যায়। সেখানে তারা জানতে পারে রামের বাবার ওপর অনেক ঋণ হয়ে গিয়েছিল, তাই তিনি বাড়িটা বিক্রি করে চলে গেছেন। রাম আর তার মাও আগে থেকে কিছু জানত না। তাদের রাতারাতি বাড়ি খালি করে চলে যেতে হয়েছিল। এই খবর যখন জানু ক্লাসে জানতে পারে, তখন সে খুব মন খারাপ করে।
প্রতিদিন সে এই আশায় ক্লাসে আসত যে আজ হয়তো রামের সঙ্গে দেখা হবে, কিন্তু সে তাকে আর দেখতে পায় না। সে রামের খোঁজ নেওয়ারও চেষ্টা করে, কিন্তু তার কোনো সন্ধান পায় না। সেই দিন থেকে আজ পর্যন্ত জানু আর কখনো রামকে দেখেনি। এরপর দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে। জানু গিয়ে রামের ঠিক পেছনে দাঁড়ায়। সে বলে, রাম, তুমি কেমন আছ? রাম তার দিকে ঘুরে চোখ এড়িয়ে বলে, আমি ভালো আছি। জানু জিজ্ঞেস করে, সব কেমন চলছে? এখন কি করছো? রাম একটু জড়তা নিয়ে বলে, আমি ট্রাভেল ফটোগ্রাফার। জানু বুঝতে পারে, কথা বলার সময় সে এখনও ঠিক স্কুলের দিনের মতোই আছে। সে বলে, তোমার দাড়ি গোঁফ হয়েছে, কিন্তু ভেতরে তুমি এখনও আগের মতোই। জানু আর কিছু বলার আগেই রামের ব্লাড প্রেসার বেড়ে যায়। তাকে এমন অবস্থায় দেখে জানু তাকে ধরে জিজ্ঞেস করে, রাম, তুমি ঠিক তো? জানুর হাত ছোঁয়া মাত্রই রামের সঙ্গে আবার আগের মতোই হয়। তার হৃদস্পন্দন আরও বেড়ে যায়, আর সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সবাই মিলে তাকে সুস্থ করে তোলে। সুভাষিনী বলে, তুই আজও একটা বাচ্চাই রয়ে গেছিস। ওর ছোঁজাতেই পড়ে গেলি। এখন ও বড় হয়ে গেছে, তুইও বড় হয়েছিস। ওর বিয়ে হয়ে গেছে, ও এখন একটা সন্তানের মা। তাই এসব বাড়াবাড়ি বন্ধ কর আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো কথা বল। জানুর বিয়ের কথা শুনে রামের হৃদয় যেন সেখানেই থেমে যায়। সে একদম চুপ হয়ে যায়। পরিস্থিতি সামলাতে জানু বলে, তোমরা সবাই খেয়ে নিয়েছ। আমার তো খুব খিদে পেয়েছে। এই সময় রাম হঠাৎ দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। সবাই বুঝে যায়, জানুর বিয়ের কথা শুনে সে খুব অস্থির হয়ে পড়েছে। তাই তারা তাকে একা থাকতে দেয়। কিন্তু একটু পরে আমরা দেখি, সে আসলে শুধু অস্থির হয়েই উঠে যায়নি। সে উঠেছিল কারণ জানুর খিদে পেয়েছিল, আর তার জন্য খাবার আনতেই সে গিয়েছিল। রাম প্লেট সাজিয়ে জানুর কাছে আসে এবং তাকে খাবার দেয়। এই সময় সুভাষিনী মোবাইল দেখার অজুহাতে সেখানে আসে। সে ভেবেছিল, এই বয়সে যেন ওরা দুজন কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ে। তাই সে ওদের উপর নজর রাখছিল। কারণ রাম তার মুখে বলা ভাই, আর জানু তার প্রাণের থেকেও প্রিয় বান্ধবী। এর মধ্যে জানু খেতে খেতেই নিজের প্লেট রামের দিকে এগিয়ে দিয়ে বলে, তুমি তো কিছুই খাওনি। না, চলো এখান থেকে একটু খাও। রাম প্রথমে আপত্তি করে, কিন্তু জানু বলে, এখন খাবে না। স্কুলে তো আমার প্লেট থেকে খেতে, চুপচাপ খাও। এটা শুনে রাম আর কিছু না বলে সেই প্লেট থেকেই খেতে শুরু করে, আর ভিতরে ভিতরে খুব আবেগাপ্লুত হয়ে পড়ে। দূরে দাঁড়িয়ে মুরালি আর সুভাষিনী নিজেদের মধ্যে কথা বলছিল। মুরালি বলে, জানুর স্বামী যদি সিঙ্গাপুরে এটা জেনে যায় যে ওরা দুজন এভাবে একে অপরের সঙ্গে আচরণ করছে, তাহলে এই ঝামেলায় আমরাও জড়িয়ে পড়ব। গ্রুপ তো আমরা বানিয়েছি, পার্টিও আমরা দিয়েছি। এমন হলে এই পার্টির সঙ্গে আমাদের দীপাবলি, পঙ্গল, রমজান আর গান্ধী জয়ন্তী সব একসঙ্গে হয়ে যাবে। সুভাষিনী মুরালিকে বলে, এগুলো ফালতু কথা ভাবো না। এমন কিছুই হবে না। তুমিও বাচ্চাদের মতো কথা বলছ। এরপর ধীরে ধীরে পার্টি শেষ হওয়ার সময় আসে। মুরালি স্টেজে উঠে বলে, যারা আসতে পারেনি তাদের আমি শুধু এটুকুই বলতে চাই, তোমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত মিস করলে। এরপর সে জানুকে স্টেজে গান গাওয়ার জন্য ডাকে, যাতে সবাই স্কুলের স্মৃতিগুলো আবার নতুন করে অনুভব করতে পারে। সতীশ জানুকে স্টেজে যেতে দেখে ঠিক স্কুলের দিনের মতো স্লোগান দেয়, জানু জিন্দাবাদ। জানু জিন্দাবাদ, এটা শুনে সবাই আবেগে ভেসে যায়, কারণ এই সবকিছুর সঙ্গে তাদের গভীর স্মৃতি জড়িয়েছিল। এরপর জানু স্টেজে উঠে সবাইকে ধন্যবাদ জানায় তাকে ডাকার জন্য। সে বলে, আজ আমার এমন মনে হচ্ছে যেন আমি স্কুল ব্যাগ নিয়ে আবার স্কুলে ফিরে এসেছি। এই সময় জানু যখন গান শুরু করতে যাচ্ছিল, রাম মুরালিকে ইশারা করে বলে, যেন সে জানুকে যমুনার তট গানটা গাইতে বলে। কিন্তু মুরালি কিছু বলার আগেই জানু গান শুরু করে দেয়। আর সে ঠিক সেই গানটাই গায়, যেটা রাম চেয়েছিল। মানে, স্কুলের দিনের সেই জেদ আজ জানু ছেড়ে দিয়েছিল, আর রামের মনের গানটাই গাইছিল। সবাই সেই গান শুনে খুব আবেগাপ্লুত হয়ে পড়ে। শেষে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে সেখান থেকে চলে যায়। কিন্তু এই পাঁচজন এখনও সেখানে বসে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। আসলে সুভাষিনী গর্ভবতী ছিল, তাই তার মাথা ব্যথা শুরু হয়। তখন সবাই কফি খেতে বেরিয়ে পড়ে। কফির আড্ডায় সুভাষিনী জানুকে জিজ্ঞেস করে,
তুমি কত দিনের জন্য এসেছ? জানু বলে, আমি শুধু এই ফাংশনের জন্যই এসেছি। কাল সকালে আমার ফ্লাইট, তাই সকালে বেরিয়ে যাব। তাছাড়া আমার মেয়ে আমাকে ছাড়া থাকতে পারে না। এরপর সবাই তার মেয়ের ছবি দেখতে চায়। একে একে সবার হাতে ফোন যায়। রাম একটু এদিক ওদিক করে সেই ছবি দেখার চেষ্টা করে, কিন্তু বিশেষ কিছু বলে না। তবে জানু সেটা লক্ষ্য করে এবং নিজেই তার ফোন রামের হাতে তুলে দেয়, যাতে সে ভালো করে দেখতে পারে। জানুর মেয়েকে দেখে রামের চোখে জল এসে যায়, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলে নেয়। সে বলে, ও একদম তোমার মতোই। এই সময় সুভাষিনী বলে, ওর মেয়েটাকে দেখছ? যদি বিয়ে করে নিতে, আজ তোমারও বাচ্চা থাকত। এই কথা শুনে জানু অবাক হয়ে যায়, কারণ সে ভাবছিল রামের বিয়ে হয়ে গেছে, শুধু তার জন্যই সে স্ত্রীকে নিয়ে আসেনি। কিন্তু আসলে তা নয়। জানু রামকে জিজ্ঞেস করে, তুমি বিয়ে করনি কেন? রাম একটু ইতস্তত করে বলে, মেয়ে পাইনি। আর বাবাও মেয়ে দেখছেন। মেয়ে পেলেই বিয়ে হয়ে যাবে। আসলে সুভাষিনী ভুল করে এই কথা বলে ফেলেছিল, যদিও সবাই জানত রাম শুধু একজনকেই ভালোবেসেছিল। তাই সে অন্য কাউকে বিয়ে করে আরেকজনকে ঠকাতে চায়নি। এই কথা যেন আর বেশি দূর না যায়, আর জানুর মনে সন্দেহ না জন্মায়, এই ভেবে সবাই একে একে সেখান থেকে উঠে যায়। রাম গাড়ি আনতে বাইরে যায়, আর বাকিরাও উঠে বাইরে চলে আসে। ভেতরে বসে থাকা সতীশকে জানু কিছু জিজ্ঞেস করতে চায়, কিন্তু সেও কিছু বলে না। এরপর সুভাষিনী আর রাম একই গাড়িতে বের হয়। সুভাষিনী বলে, আগে জানুকে তার হোটেলে নামিয়ে দিও, তারপর আমাকে বাড়ি পৌঁছে দিও। কিন্তু রাম বলে, না, আমি শর্টকাট দিয়ে যাব। আগে তোমার বাড়ি পড়বে, তারপর জানুকে নামিয়ে দেব। জানুর সামনে সুভাষিনী কিছু বলে না, কিন্তু যখন রাম তাকে নামিয়ে দেয়, তখন ধীরে বলে, ওই মেয়েটাকে হোটেলে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যেও। ও বিবাহিত। ওর সঙ্গে ঘুরতে যেজো না। এই বয়সে কিছু করে বসো না। রাম বলে, একই সব ফালতু কথা বলছ। আমি ওকে নামিয়ে দিয়ে চলে যাব। এরপর সুভাষিনী আর জানু একে অপরকে বিদায় জানায়। বিদায়ের সময় শেষবার জানুর দিকে তাকিয়ে সুভাষিনী আবেগাপ্লুত হয়ে পড়ে। গাড়িতে বসার পর জানু আবার জিজ্ঞেস করে, তুমি এখনও বিয়ে করনি কেন? রাম বলে, মেয়ে পাইনি, শিগগিরই করে নেব। জানু বলে, মিথ্যে বলো না, আমাকে সত্যিটা বলো, তুমি বিয়ে করনি কেন? রাম আবারও কোনো উত্তর দেয় না, উল্টো অন্য কথা বলতে শুরু করে। সে বলে, তুমি আমার নম্বরটা নিয়ে নাও। কাল আমি তোমাকে এয়ারপোর্টে নামিয়ে দেব। এর মধ্যেই জানুর হোটেল এসে যায়। রাম তাকে নামতে বলে। এটা শুনে জানু হঠাৎ চুপ হয়ে যায়। তাকে এমন দেখে রামের ভালো লাগে না। সে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জানু হোটেলের দিকে চলে যায়। রুমে এসে জানু একটু এদিক ওদিক তাকায়, তারপর তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হয়। সে সঙ্গে সঙ্গে রামকে ফোন করে বলে, রাম, তুমি কোথায়? তুমি কি চলে গেছ? খুব দূরে চলে গেছ নাকি? রাম খুব ধীরে বলে, তুমি যেখানে নামলে, আমি এখনও সেখানেই আছি। এ কথা শুনে জানু সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে নেমে আসে। এরপর রাম নিজের আচরণের জন্য ক্ষমা চায়। তারপর দুজন গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। আসলে দুজনেই একে অপরের সঙ্গে যতটা সম্ভব সময় কাটাতে চেয়েছিল। তারা জানত তারা শুধু কয়েক ঘন্টার জন্যই একসঙ্গে আছে, তাই এই মুহূর্তটা তারা হারাতে চায়নি। এই সময় সুভাষিনী রামকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি জানুকে নামিয়ে দিয়েছ? রাম বলে, হ্যাঁ, আমি পথে আছি। ওকে হোটেলে নামিয়ে দিয়ে বাড়ি যাচ্ছি। সুভাষিনী বলে, ঠিক আছে। এখন ওর কথা ভেবে আর বসে থেকো না। চুপচাপ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। এরপর সুভাষিনী জানুকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কি হোটেলে পৌঁছেছ? জানু মিথ্যে বলে, হ্যাঁ, আমি হোটেলেই আছি। রাম আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। এরপর দুজনেই ঠিক করতে পারে না তারা কোথায় যাবে। তখন জানু বলে, চলো স্যালুনে যাই। রাম জিজ্ঞেস করে, স্যালুনে কেন? জানু বলে, আগে চলো, তারপর বলব। রাম তাকে সেই স্যালুনেই নিয়ে যায়, যেখানে সে ছোটবেলা থেকেই চুল কাটাত। সেখানে পৌঁছে স্যালুনওয়ালা জিজ্ঞেস করে, চুল কিভাবে কাটবেন? জানু বলে, এভাবে কাটুন, যেন ওকে 14 বছরের ছেলের মতো লাগে। এটা শুনে স্যালুনওয়ালা বলে, এটা কিভাবে সম্ভব? উনি তো অনেক বছর আগেই বলেছিলেন আর কখনো চুল কাটাবেন না, কারণ যার জন্য কাটাতেন সে আর তার সঙ্গে নেই।
এ কথা শুনে জানু বুঝে যায় কাকে নিয়ে এই কথা বলা হচ্ছিল। তখন রাম বলে, কাকা, কি বলছেন এসব? ও যেমন বলছে তেমনই করে দিন। কাকা তার গোঁফ-দাড়ি ঠিক করে দেয়। এতে রাম একদম তরুণ দেখাতে শুরু করে, যেন তার বয়স হঠাৎ করে 10 বছর কমে গেছে। রামকে দেখে জানু একেবারে অবাক হয়ে যায়। সেখানে এসে সে রামের শার্ট খুলতে বলে এবং বলে, নিজেকে দেখো তো, এতদিন বুড়ো লোকের মতো ছিলে, এখন তুমি একদম ইয়াং ম্যান। এভাবেই থেকো। এরপর সে জিজ্ঞেস করে, এই এত বছরে কি তোমার কোনো মেয়ে পছন্দ হয়নি? বা কোনো মেয়ে কি তোমাকে পছন্দ করেনি? রাম বলে, না, এমন নয়। জানু বলে, তাহলে আমাকে বলো, কোন মেয়েটা ছিল? রাম বলে, চারু নামে একটা মেয়ে ছিল। কলেজে যে মেয়েটি আমার জুনিয়র ছিল, সে প্রায়ই আমাকে দেখত। এই কথাটা অনেকে আমাকে বলত। কলেজ শেষ হওয়ার পর সে আমাকে ফোন করেছিল এবং বলেছিল যে সে আমার সঙ্গে কথা বলতে চায়। সে জানায় বাড়িতে সবাই তার জন্য ছেলে খুঁজছে। আমি তখন বলেছিলাম, এটা তো খুশির কথা। এটা শুনে সে রেগে যায় এবং সরাসরি আমাকে জিজ্ঞেস করে, আমি কি তাকে বিয়ে করব না করব না। জানু জিজ্ঞেস করে, তারপর তুমি কি বলেছিলে? রাম বলে, আমি কি বলবো, আমি তো বুঝতেই পারছিলাম না সে কি বলছে। আমি তাকে বলেছিলাম যে আমি এখনো কিছু উপার্জন করি না, আর তোমাদের পরিবার তো খুবই সচ্ছল, তাই আমি বিয়ে করতে পারব না। কিন্তু সে তাতেও রাজি হয়নি। তখন আমার মনে হল আমাকে সত্যটা বলতে হবে। তাই আমি তাকে সব সত্যি কথা বলেছিলাম। জানু জিজ্ঞেস করে, কোন সত্য? রাম বলে, তোমার কথাই আমি তাকে বলেছিলাম। এটা শুনে জানু খুব অবাক হয়ে যায়। রাম বলে, সত্যটা শোনার পর সে কিছুক্ষণ চুপ করেছিল, তারপর ফোন কেটে দেয়। 3 মাস পরে সে আমাকে তার বিয়ের কার্ড পাঠিয়েছিল, কিন্তু আমি যাইনি। কারণ যাকে আমরা ভালোবাসি তাকে বিয়েতে দেখতে খুব কষ্ট হয়। এই কথাবার্তার পর রাম আর জানু কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর জানু বলে, ছুটির পর তুমি কিছু না জানিয়ে কেন চলে গেলে? তুমি কেন আমার সঙ্গে দেখা করতে এলে না? আমি কারো কাছে কিছু জিজ্ঞেস করতে পারিনি, আর তোমাকেও ভুলতে পারিনি। বাড়ির লোকজন যেন বিয়ে না দিয়ে দেয়, তাই মন না চাইলেও পড়াশোনা শেষ করেছিলাম। এই সময় আমার বড়দিদি পালিয়ে বিয়ে করে ফেলে, তাই গ্র্যাজুয়েশন শেষ হওয়ার 2 মাস পরেই আমারও বিয়ে হয়ে যায়। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। এমনকি বিয়ের দিনও আমার মনে হচ্ছিল তুমি নিশ্চয়ই আসবে, আমার আশেপাশেই থাকবে। কিন্তু তুমি এলে না, আর আমার বিয়ে হয়ে গেল। রাম কিছুই বলে না, চুপ করে থাকে। এরপর পার্কিংয়ের লোক এসে বলে যে গাড়ি বের করতে হবে, কারণ পার্কিং বন্ধ হতে চলেছে। তারপর দুজনেই আবার জানুর হোটেলে ফিরে আসে। জানু বলে, আমি তোমাকে এসব বলেছি কারণ আমি তোমাকে খুব খুঁজেছি, কিন্তু পাইনি। আর আমার মনে হচ্ছে আজ তোমার জীবনে যা কিছু ঘটছে তার দায়িত্ব হয়তো কোথাও আমারও আছে। তাই আমি তোমাকে লজ্জায় ফেলতে চাইনি, শুধু সবটা বলতে চেয়েছিলাম, কারণ এই কথাগুলো কেবল তুমিই বুঝতে পারবে। রাম চুপ করে থাকে। জানু বলে, যদি তোমার খারাপ লাগছে তাহলে বলো, কিন্তু চুপ থেকো না। রাম বলে, না, আমার খারাপ লাগছে না। কিন্তু আমি তোমার কলেজে এসেছিলাম, তোমাকে মেসেজও পাঠিয়েছিলাম। তুমি কি সেই মেসেজ পাওনি? জানু বলে, তুমি কবে এসেছিলে? তুমি মিথ্যে বলছ। তখন রাম বলে, আমি সতীশের সঙ্গে তোমার কলেজে এসেছিলাম। আমরা এক মেয়ের মাধ্যমে তোমার কাছে মেসেজ পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম তাকে বলতে যে বাইরে এক ছেলে দাঁড়িয়ে আছে, যে তোমার সঙ্গে দেখা করতে চায়। বলবে আমরা চেন্নাই থেকে এসেছি, আর আমার নাম রাম। বাকিটা সে নিজেই বুঝবে। তুমি ব্যালকনি থেকেও আমাকে দেখেছিলে। কিন্তু সেই মেয়েটি আমাকে বলেছিল, মেসেজ শোনার সঙ্গে সঙ্গেই তুমি রেগে গিয়েছিলে আর বলেছিলে, ও ছেলেটাকে গিয়ে বলো আজকের পর যেন আমাকে আর কখনো মেসেজ না পাঠায়, নইলে ভালো হবে না। এরপর ভাঙা হৃদয় নিয়ে আমি ফিরে চলে এসেছিলাম। আমার মনে হয়েছিল কলেজে হয়তো তুমি আর কাউকে পেয়ে গেছ, তাই তুমি আর আমার সঙ্গে দেখা করতে চাও না। এটা শুনে জানু খুব কাঁদতে শুরু করে এবং দৌড়ে নিজের হোটেলের দিকে চলে যায়। রামও তার পেছনে পেছনে দৌড়ায়। রুমে এসে জানু বলে, যেদিন ওই মেয়েটি আমাকে মেসেজ দিয়েছিল সেদিন আমি তোমাকে নয়, অন্য এক ছেলেকে দেখেছিলাম, যে অনেকদিন ধরে আমাকে বিরক্ত করছিল।
আমার মনোযোগ ছিল তার দিকেই। আমি ভেবেছিলাম ওই ছেলেটাই মেসেজ পাঠিয়েছে, তাই আমি ওই মেয়েটিকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। আমি জানতাম না যে বাইরে তুমি দাঁড়িয়েছিলে। আমাকে ক্ষমা করে দাও, রাম। আমার খুব বড় ভুল হয়ে গেছে। এই কথা বলে সে জোরে জোরে কাঁদতে থাকে। রাম বলে, তোমার কাঁদার দরকার নেই, জান। আমি ভুল ভেবেছিলাম যে তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছ না। আমি যদি এমনটা না ভাবতাম, তাহলে এসব কিছুই হতো না। জানু বলে, ওই মেয়েটি তোমার নাম বলার আগেই আমি তার ওপর রেগে গিয়েছিলাম, তাই এসব হয়েছে। রাম বলে, সেদিন পর্যন্ত আমার কথা বলার সাহস ছিল না। কিন্তু সেদিন সকাল থেকেই আমার মনে হচ্ছিল, আজ যদি তোমাকে সব না বলি, তাহলে আমি মরে যাব। তাই আমি সতীশকে নিয়ে তোমার কলেজে এসেছিলাম। জানু জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে আমি কোন কলেজে পড়তাম? রাম বলে, শুধু এটুকুই নয়, তোমার সঙ্গে যুক্ত সবকিছুই আমি জানতাম। আমি মাঝে মাঝেই চেন্নাই থেকে এখানে আসতাম, তোমাকে দেখে পাশাপাশি হাঁটতাম, কিন্তু তুমি যখন পেছনে তাকাতে, আমি লুকিয়ে পড়তাম। তোমার 10ম শ্রেণীর নম্বর থেকে দ্বাদশ শ্রেণীর নম্বর, সবই আমার জানা। তুমি তোমার জন্মদিনে আমার দেওয়া ড্রেস পরেছিলে। আমার চলে যাওয়ার পর তুমি গান গাওয়া ছেড়ে দিয়েছিলে এবং সাহিত্য পড়তে শুরু করেছিলে। কিন্তু তোমার বাবা তোমাকে বিএসসি কম্পিউটার সায়েন্স পড়তে বাধ্য করেছিলেন, যার জন্য তুমি দুদিন কিছু খাওনি। 1998 সালে তোমার থাইরয়েড হয়েছিল, আর 2000 সালে জন্ডিস হয়েছিল, সবই আমি জানতাম। আর পরীক্ষার মাঝখানে এক কোঁকড়া চুলওয়ালা একটা ছেলে তোমাকে খুব বিরক্ত করত। পরে কাউকে দিয়ে তাকে মারানো হয়েছিল, এমনকি হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছিল, আর পুলিশ কেসও হয়েছিল। সে আর কেউ নয়, আমি নিজেই ছিলাম। আমিই তাকে মেরেছিলাম। কলেজের অ্যানুয়াল ডেতে তুমি নীল রঙের শাড়ি পরেছিলে, যেটাতে তোমাকে ভীষণ সুন্দর লাগছিল। এটা শুনে জানু হেসে ফেলে। তখন রাম বলে, এরপর তোমাকে শাড়িতে আমি আবার দেখেছিলাম তোমার বিয়েতে। এটা শুনে জানু একেবারে চুপ করে যায়। রাম ধীরে স্বরে বলে, তোমার অনুভূতিটা ঠিকই ছিল, আমি সত্যিই তোমার বিয়েতে এসেছিলাম। আমি এক কোণায় দাঁড়িয়েছিলাম। বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারিনি, তাই সেখান থেকে চলে গিয়েছিলাম। সেই দিনের পর আর কখনো তোমাকে দেখিনি। এই কথাগুলোতে দুজনেই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। ঠিক তখনই রুম সার্ভিসের লোক কফি নিয়ে আসে, যেটা তারা একটু আগে অর্ডার করেছিল। কফি খাওয়ার পর রাম চলে যেতে উদ্যত হয়, কিন্তু জানু বলে, আমাদের হাতে তো মাত্র কয়েকটা ঘন্টা আছে, তাই আমাকে ঘুমোতে বলো না। আমার সঙ্গে চলো, কোথাও যাই। এরপর তারা আবার গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে এক রেস্টুরেন্টে যায়। সেখানে পৌঁছেই রাম দেখে তার ছাত্রীরাও সেখানে আছে। আসলে এক ছাত্রী জন্মদিন ছিল, তাই সবাই দেরি রাতে কেক কাটতে এসেছে। যেহেতু রামের লুক পুরো বদলে গেছে, তাই সে তাদের এড়িয়ে যেতে চায়। সে জানুকে বলে, আমার স্টুডেন্টরাও এখানে আছে, চলো অন্য কোথাও যাই, আমি ওয়াশরুম থেকে আসছি। কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই ছাত্রীরা তাকে চিনে ফেলে। তারা বলে, স্যার, এই লুকে আপনাকে খুব ভালো লাগছে। তাদের মধ্যে একজন দেখে ফেলে রাম এক মহিলার সঙ্গে আছে। সেভাবে, নিশ্চয়ই এটাই স্যারের স্ত্রী, তাই দূর থেকে হ্যালো বলে। তারপর সব মেয়েরা জানুর দিকে এগিয়ে আসে। রাম বোঝাতে পারে না যে জানু তার স্ত্রী নয়, তাই চুপ করে থাকে। মেয়েরা জানুর সঙ্গে আলাপ করে এবং রামের খুব প্রশংসা করে। এরপর তারা জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনারা কবে বিয়ে করেছেন? স্যার তো আজ পর্যন্ত আপনার কথা বলেননি। জানু ইচ্ছা করেই রামের স্ত্রী সেজে বলে যে তাদের লাভ ম্যারেজ হয়েছে। এটা শুনে সব মেয়েরা অবাক হয়ে যায়, কারণ কারও বিশ্বাস হয় না যে রামের মতো স্বভাবের মানুষ লাভ ম্যারেজ করতে পারে, সে তো মেয়েদের সঙ্গে খুব কমই কথা বলত। এরপর এক ছাত্রী জিজ্ঞেস করে, ম্যাডাম, স্যার আপনাকে কবে প্রপোজ করেছিলেন? তখন জানু তাদের নিজেদের অসম্পূর্ণ গল্পটা পূরণ করে একটা গল্প শোনায়। সে ঠিক সেই ঘটনার কথা বলে, যেদিন রাম চেন্নাই থেকে কলেজে তার সঙ্গে দেখা করতে এসেছিল এবং তার কাছে মেসেজ পাঠিয়েছিল। সে বলে, সেই মেসেজ পাওয়ার পর আমি দৌড়ে তার কাছে গিয়েছিলাম। আমার মনে গত 3 বছরের অনেক প্রশ্ন ছিল, কিন্তু রামকে দেখে আমি চুপ করে গিয়েছিলাম এবং সরাসরি তাকে জড়িয়ে ধরেছিলাম। এভাবেই রাম আমাকে প্রপোজ করেছিল। ঠিক তখনই রাম হঠাৎ জানুকে থামিয়ে দেয়
এবং বলে, চল, এখন সবাই যাও। অনেক রাত হয়ে গেছে। এত রাতে কেক কাটতে তোমাদের কে হোটেলে আসতে বলেছে? সবাই বাড়ি যাও। এরপর জানু আর রামও বেরিয়ে পড়ে। পথে রাম বলে, জানু, আমার বাড়ি এখানেই কাছাকাছি। চলো, আমার বাড়িতে চলো। এখান থেকে হেঁটেই যাওয়া যাবে। তারপর তারা দুজন হাঁটতে শুরু করে। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়, আর ভিজতে ভিজতেই তারা রামের বাড়িতে পৌঁছে যায়। সেখানে পৌঁছে দুজনেই কাপড় বদলায়। তারপর জানু বলে, রাম, এভাবে চলবে না। তোমাকে নিজের জীবনটাকে একটা দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে। এভাবে তোমার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি বিয়ে করে নাও। তোমার স্ত্রী তোমার যত্ন নেবে। তোমার সন্তানদের আমি আদর করব, আমি এটা চাই। আমি তোমাকে একা দেখতে পারি না। আমি তোমার ভবিষ্যৎ স্ত্রীকে বলবো, তোমার মতো ছেলে পুরো পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। বন্ধুরা, এখানে আমি সেই সব টিনেজারদের একটা বার্তা দিতে চাই, যারা শুধু আকর্ষণকেই ভালোবাসা বলে মনে করে বসে। যদি তারা এই সিনেমাটা দেখে, তাহলে বুঝতে পারবে, আকর্ষণের পর ভালোবাসা আমাদের পরিণত মানসিকতাকেও প্রকাশ করে। ভালোবাসা মানে কাউকে নিজের করে পাওয়া নয়, বরং তার সুখ দেখতে চাওয়া। তার সুখই ভালোবাসার মানুষের সুখ হয়ে ওঠে, সে কাছে থাকুক বা দূরে। রাম আর জানুর সম্পর্ক ঠিক এমনই। তারা এক হতে পারেনি, কিন্তু এখন একে অন্যকে সুখী দেখতে চায়। তখন রাম বলে, ভাগ্যে যা লেখা আছে তা দেখা যাবে। তবে তুমি কিছু খেয়ে নাও। সন্ধ্যায় তুমি শুধু আধা প্লেট খেয়েছিলে। জানু বলে, তার খিদে নেই। কিন্তু রাম বলে, আমার খিদে লেগেছে। এটা শুনে জানু সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে খাবার বানিয়ে আনে, আর দুজনে একসঙ্গে খায়। এর মধ্যেই হঠাৎ লাইট চলে যায়। রাম মোমবাতি আনতে ভেতরে যায়। অন্ধকারের মধ্যেই হঠাৎ জানু নিজের গলায় যমুনার তট গানটা গাইতে শুরু করে। এটা শুনে রাম দৌড়ে তার কাছে চলে আসে, আর বৈদ্যুতিক ল্যাম্পের আলো শেষ পর্যন্ত নিজের প্রিয় গানটা জানুর মুখে শুনতে পায়। তার হৃদয় যেন থেমে যায়। ঠিক তখনই লাইট চলে আসে। এরপর রাম জানুকে তার স্মৃতির স্যুটকেস দেখায়। সেখানে তার ব্যাগ, কাপড় আর জানুর জিনিসপত্র থাকে। সেই শার্টটা থাকে, যেটার ওপর জানু কালি ফেলেছিল। জানুর কলেজের ড্রেসও রামের কাছে ছিল, যেদিন সে ভুল করে হোস্টেলে নিজের ড্রেস হারিয়ে ফেলেছিল। এছাড়া জানুর একটা ওড়নাও রামের কাছে ছিল, যেটা স্কুলের দিনগুলোতে সে রেখে দিয়েছিল, যখন পিটিতে যাওয়ার আগে জানু সেটা ভুলে গিয়েছিল। ধীরে ধীরে সব জিনিস বের হয়, যার মধ্যে একটা ডায়েরিও থাকে। ডায়েরিটা দেখে রাম সেটা লুকিয়ে ফেলে। জানু বলে, ঠিক আছে, তুমি রেখেই দাও। কিন্তু একটা কাজ করো, এতে যা লেখা আছে তুমি নিজেই পড়ে আমাকে শোনাও। এরপর রাম তার লেখা কবিতাগুলো পড়ে শোনাতে শুরু করে। আর সেই শুনতে শুনতেই জানু ঘুমিয়ে পড়ে, যেন তার গলায় সে এক ধরনের শান্তি পেয়েছে। এরপর রাম চুপচাপ লাইট বন্ধ করে নিচে গিয়ে শোয়। কিন্তু জানু তাকে ওপরে এসে বিছানায় ঘুমোতে বলে। রাম বলে, আমার মনে হয়েছিল তুমি ঘুমিয়ে পড়েছ। জানু বলে, হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম, কিন্তু তুমি লাইট বন্ধ করতেই আমার ঘুম ভেঙে যায়। তারপর জানু বলে, আমি তো বলেছিলাম আজ আমাকে ঘুমোতে বলতে না। এরপর সে বলে, তোমার এক ছাত্রী আমাকে বলেছিল, স্যার খুব ভালো মানুষ, ওনার খেয়াল রাখবেন। আমি বুঝতে পারছি না, আমি কেন তাকে হ্যাঁ বলে দিয়েছিলাম, কারণ আমি তোমার খেয়াল কিভাবে রাখব। এটা শুনে রাম ঘড়ির দিকে তাকিয়ে বলে, চলো, যাওয়ার সময় হয়ে গেছে। এরপর দুজনেই কোনো কথা না বলে সোজা হোটেলে যায়। সেখানে কাপড় বদলে দুজনে গাড়িতে করে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। দুজনের মাথার ভেতরেই ঘুরতে থাকে স্কুলের শেষ দিনের সেই অনুভূতিগুলো। তখন তাদের আশা ছিল তারা আবার দেখা পাবে। কিন্তু এখন তারা জানত, তারা আর কখনো এক হতে পারবে না। গাড়ি চালাতে চালাতে রাম বারবার গিয়ার বদলাতে থাকে। তখন জানু কোনো কথা না বলে গিয়ারের ওপর নিজের হাতটা রেখে দেয়। রাম কিছু বলে না, বরং তার হাতের ওপর নিজের হাত রেখে গিয়ার বদলাতে থাকে। শেষ পর্যন্ত দুজনেই এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে পৌঁছে জানুকে ওয়েটিং রুমে যেতে হয়। তখন রাম জিজ্ঞেস করে, কি হল, তুমি এত উদাস কেন? জানু বলে, আমাকে একটু সময় দাও, আমি এখানেই একটু থাকতে চাই। ঠিক তখনই রাম নিজের পকেট থেকে একটা টিকিট বের করে বলে, আমি তোমার ফ্লাইটেই একটা টিকিট কেটে নিয়েছি,
যাতে তুমি প্লেনে ওঠা পর্যন্ত আমি ওয়েটিং রুমে তোমার সঙ্গে থাকতে পারি। এরপর দুজনেই ওয়েটিং রুমে চলে যায়। কিন্তু কেউ কারো সঙ্গে কোনো কথা বলে না, শুধু বাইরে উড়োজাহাজগুলোর দিকে তাকিয়ে থাকে। তারা জানত সময় খুবই কম, খুব শিগগিরই তাদের একে অপরের থেকে আলাদা হতে হবে। ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই জানুর যাওয়ার সময় এসে যায়। রাম তাকিয়ে তাকিয়েই থাকে। প্রথমে জানু তাকে পেছনে ফিরে যেতে ইশারা করে, কিন্তু তবুও রাম তার দিকেই তাকিয়ে থাকে। তারপর জানু কাঁদতে কাঁদতে রামের চোখের ওপর হাত রেখে সেখান থেকে চলে যায়। এবার রাম নিজের চোখ নামিয়ে রাখে, আর জানুকে যেতে যেতে আর দেখে না। জানু চলে যাওয়ার পর রাম কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে দেখে জানুর ভেজা কাপড়গুলো এখনও তার বারান্দায় ঝুলছে। অন্যদিকে প্লেনে বসে জানু শুধু রামের কথাই ভাবতে থাকে। আর বাড়িতে রাম সেই কাপড়গুলো নামিয়ে নিজের স্মৃতির স্যুটকেসে তুলে রাখে। স্যুটকেস বন্ধ হওয়ার সঙ্গেই সিনেমাটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, এই সিনেমাটা দেখতে খুব সাধারণ মনে হলেও যখন আপনি বসে দেখবেন, তখন নিজের চোখের জল ধরে রাখতে পারবেন না। আমাদের সবার জীবনের কোনো না কোনো মুহূর্ত এই সিনেমার ভেতর নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে, যে মুহূর্তই হোক না কেন। তাই সেই মুহূর্তটার জন্যই এই সিনেমাটাকে লাইক করতে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।